প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এইচএসসি 2024 বাংলা দ্বিতীয়র ব্যাকরণ অংশে আজকে আমাদের আলোচনার বিষয় সমাস। আমাদের নিয়মিত আয়োজনের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিন। আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানান। সমাসের এই বিষয়টাকেও আমরা 3টা পর্বে ভাগ করেছি। আজকে আমাদের পর্ব 1-এ আমরা দুই ধরনের সমাস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর একটা হচ্ছে কর্মধারয় সমাস। তার আগে আমাদের সমাস সম্পর্কে কিছু বেসিক ধারণা নিয়ে নেওয়া উচিত। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ বা একাধিক পদে এক পদীকরণ, অর্থাৎ অনেকগুলো পদ মিলে যখন একটা শব্দে রূপান্তর করা হয় সেটাই হচ্ছে সমাস। সমাস আমাদের সাধারণত প্রশ্নে সমাসের সমস্ত পদটা দেয়া থাকবে, সমস্ত পদ অর্থাৎ একটা শব্দ দেয়া থাকবে। এই সমস্ত পদের ব্যাস বাক্য আকার আমাদের ভাঙাতে বলবে, আমাদের জানতে হবে ব্যাস বাক্যটা কি। এক কথায় কোনো সমাসবদ্ধ পদের মূল যে অর্থ, এই শব্দটাকে ভাঙালে আমরা যে অর্থটা পাই সেটাই হচ্ছে ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যের প্রত্যেকটা পদকে মিলে মিশে একটা যে মূল পদ পাই এটা হচ্ছে সমস্ত পদ। আমরা জেনে রাখি যে আমাদের প্রশ্নে সমস্ত পদ দেয়া থাকবে, আমাদের ব্যাস বাক্য নির্ণয় করতে হবে এবং আমাদের সমাসটা নির্ণয় করতে হবে যেটা কোন সমাসে আছে। এজন্য আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, পাশাপাশি কিভাবে এর ব্যাস বাক্যগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখি বোর্ডে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। আমরা দেখছি এখানে 3টা পদ আছে, সিংহ চিহ্নিত আসন। এই 3টা পদ বাক্যের মতো একটা অংশ, এই বাক্যের মতো অংশটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যর পুরোটাকে মিলে একসাথে বলা হচ্ছে সিংহাসন। এই সিংহাসন হচ্ছে এখানে আমাদের সমস্ত পদ। আবারও বলি, আমাদের প্রশ্নে সমস্ত পদ দেয়া থাকবে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমাদেরকে নির্ণয় করতে হবে এবং এটা কোন সমাস তাই নির্ণয় করতে হবে। এবারে আমরা খেয়াল করি, সমাসের এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদের নাম হচ্ছে সমস্যমান পদ। সমাসের ব্যাস বাক্যের প্রত্যেকটা পদের নাম হচ্ছে সমস্যমান পদ। এই সমস্যমান পদের প্রথম পদকে বলা হয় পূর্বপদ আর পরপদকে বলা হয় পরপদ। আমরা জানি সাধারণত একটা বাক্যে ইংরেজিতে যদি আমরা দেখি, একটা বাক্যে সাবজেক্ট, ইংরেজিতে যদি আমরা খেয়াল করি, একটা বাক্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে গঠিত হয়। এক্ষেত্রে সাবজেক্টকে বলা হয় কর্তা, ভার্ব হচ্ছে ক্রিয়া এবং অবজেক্ট হচ্ছে কর্ম। অর্থাৎ কর্তাপদটা প্রথমে থাকে, কর্মপদটা শেষে থাকে। আমরা সমাসিটা কাজে লাগবে, পূর্বপদ পরপদ আমরা এভাবে ধরেই করব। এক্ষেত্রে আমাদের কর্মধারায় সমাসটা বুঝতে সহজ হবে। আচ্ছা, আমরা লক্ষ্য করি তাহলে যে পরপদটা বলছি এটা শেষে থাকে, আমরা অবজেক্ট যেমন কর্মপদটা শেষে থাকে, কর্মধারায় সমাস বোঝার জন্য এটা আমরা ব্যবহার করব। আমাদের একটু পরেই সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা মনে রাখি যে বাক্যের শুরুর অংশটা কর্তা আর শেষে সাধারণত কর্ম অবস্থান করে। সমাস প্রধানত 6 প্রকার, আমরা এই 6 প্রকার নিয়ে আলোচনা করব। এছাড়া আরো কিছু সমাস আছে যেগুলো খুব কম আসে, তবে কম আসলেও যেহেতু সমাস হিসেবে এগুলো গণ্য, তাই এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে দিব ইনশাআল্লাহ। 6 প্রকার সমাসের প্রথম যে 2 প্রকার নিয়ে আজকে আমরা আলোচনা করব, একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস আর একটা হচ্ছে কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব আমরা সবসময় সমাসের নাম অনুযায়ী, সমাসের নাম অনুযায়ী সমাসের অর্থটা বোঝার চেষ্টা করব। দ্বন্দ্ব অর্থ আমরা স্বাভাবিকভাবে কি বুঝি? দ্বন্দ্ব মানে আমরা বুঝি, বাংলায় যদি আমরা আমাদের মতো করে বলি তাহলে দ্বন্দ্ব মানে হচ্ছে বিরোধ, বিতর্ক। আর একটা ভাবে বললে, সহজে বোঝার জন্য বললে, দ্বন্দ্ব হচ্ছে গ্যাঞ্জাম, যেখানে প্রথম পদ এবং শেষ পদ অর্থাৎ পূর্বপদ এবং পরপদের ভিতরে অর্থ নিয়ে গ্যাঞ্জাম থাকে, অর্থ নিয়ে দ্বন্দ্ব থাকে, সেটাই দ্বন্দ্ব সমাস। যেমন আমি যদি বলি মা বাবা, মা বাবা, এখানে মা বাবা অর্থ মা ও বাবা, অর্থাৎ মা বাবাকে যদি আমি ভাঙাই তাহলে আমি পাচ্ছি মাকেও পাচ্ছি, বাবাকেও পাচ্ছি। আচ্ছা, মা বাবা এই শব্দটা দ্বারা শুধু মাকে একাকে বোঝানো হয় না, শুধু বাবাকে একাকে বোঝানো হয় না, মা এবং বাবা দুইজনকেই বোঝানো হয়। ভাই বোন,
এই শব্দটা দ্বারা শুধু ভাইকে বোঝানো হয় না, শুধু বোনকেও বোঝানো হয় না, ভাই এবং বোন উভয়কেই বোঝানো হয়। এভাবে আমরা যদি দেখি তাহলে ছাত্র শিক্ষক, ছাত্র ছাত্রী, এভাবে যত ধরনের শব্দ আছে, যেসব শব্দে প্রথম পদ এবং পরপদ দুটোর অর্থই প্রকাশ করা হয়, যে সকল শব্দে প্রথম পদ এবং পরপদ দুটোর অর্থকেই প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। অর্থাৎ যদি আমরা কোনো শব্দের অর্থ ব্যাখ্যা করতে যেয়ে দেখি যে ওর অর্থের ভিতরে প্রথম পদ পরপদ দুইজনকেই বোঝানো হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। এখানে আমরা খেয়াল করি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহাসন দ্বারা আমরা কিন্তু সিংহকে বুঝাই না, সিংহাসন দ্বারা আমরা শুধুমাত্র আসনকে বোঝাই। আর যেহেতু সিংহাসন দ্বারা শুধুমাত্র আসনকে বোঝাই, সিংহকে বুঝাই না, অর্থাৎ পূর্ব পদের অর্থ এখানে প্রকাশ পায় না, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস হতে পারে না। কোন সমাস সেটা আলোচনা করছি সামনে, কিন্তু এটা দ্বন্দ্ব সমাস হতে পারে না। আবার যদি বলি দম্পতি, জায়া ও পতি, দম্পতিকে ভাঙালে কি পাই? জায়া ও পতি, অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনকে পাই। আর দম্পতি কি একা একা হয়? স্বামী আছে স্ত্রী নাই, দম্পতি হবে? জায়া আছে পতি নাই, দম্পতি হবে? পতি আছে জায়া নাই, দম্পতি হবে? হবে না। তো দম্পতি হতে গেলে স্বামী স্ত্রী দুজনকেই থাকতে হবে। আবার মা বাবা হতে গেলে মা এবং বাবা দুজনকেই হতে হবে। সো যখন আমরা কোনো শব্দের মাঝে দেখব যে প্রথম পদ আর পরপদ দুটোকেই সমানভাবে অর্থের প্রাধান্য দিচ্ছে, প্রথম পদ বলে এই এখানে আমার অর্থ প্রধান, আর পরের পদ বলে না না এখানে দেখ ভালো করে আমাকে বুঝাচ্ছে, আসলে দুইজনকেই বুঝাচ্ছে। তা প্রথম পদ আর পরপদের ক্ষেত্রে অর্থের প্রাধান্য নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে আমরা আসি কর্মধারায়। কর্মধারায় অর্থাৎ পরের যে পদটা, এটা কর্ম। এখানেই খেয়াল করি, কর্মধারা বুঝতে আমি বলছি যে কর্ম শব্দটা কাজে লাগবে, অর্থাৎ পরপদটাই হচ্ছে কর্ম। আমি এভাবে বলে থাকি, কর্মকে যে ধারণ করে, লালন করে, পালন করে, অর্থাৎ রানা এবং রিফাত, রানা এবং রিফাত দুই বন্ধু, রানা এবং রিফাতের ভিতরে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে, ওখানে রানার আব্বু উপস্থিত, ওই সময় হয়তোবা জ্ঞানের খাতিরে অথবা যেহেতু উনি অভিভাবক মুরব্বী, এজন্য উনি হয়তোবা রিফাতকে বুঝিয়ে বলবে, বাবা তুমি যাও, আমার ছেলেটা একটু ওরকম, ওর মাথায় একটু সমস্যা আছে, বলে আস্তে করে রানাকে নিয়ে আসলো। কিন্তু আনার পরে রানাকে বলবে ওই সমস্ত ছেলের সাথে মিশিস কেন, সব ফালতু ছেলেগুলোর সাথে মিশিস কেন, কারণ উনি কিন্তু অরিজিনাল সাপোর্ট ওনার ছেলেরই নেবে। কিন্তু ওখানে যেন কোনো রকমের কোলাহল না হয়, কোনো রকমের গ্যাঞ্জাম তৈরি না হয়, এজন্য উনি নিজের ছেলের দোষ নিয়ে হয়তোবা রিফাতকে বুঝিয়ে উনি রানাকে নিয়ে চলে আসবে গ্যাঞ্জাম অ্যাভয়েড করার জন্য, কিন্তু এসে কিন্তু উনি সাপোর্টটা রানারই থাকবে, রিফাতের থাকবে না। কারণ উনি রানাকে লালন পালন করে, রানাকে ওনার ফ্যামিলিতে ধারণ করে, কারণ রানা ওনার সন্তান। একইভাবে কর্মধারায় আমি কি বলেছি? কর্মকে যে ধারণ করে, কর্মপদকে যে ধারণ করে, লালন করে, পালন করে, সে কর্মধারায়। অর্থাৎ কর্মধারায় সমাসের ভিতরে অবশ্যই কর্মপদের অর্থই প্রধান। আর কর্মপদ বলতে আমি একটু আগে বারবার বলেছি, কর্মপদ মানে হচ্ছে পরপদ, অর্থাৎ যে সমাসে পরের পদের অর্থটাই প্রধান, সেটা হচ্ছে কর্মধারায়। আমরা এখানেই দেখি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখন সিংহাসন এই শব্দটা দ্বারা আমরা প্রথমে আমাদের প্রশ্নে তো সিংহাসন দেয়া থাকবে, সিংহ চিহ্নিত আসন বলা থাকবে না। তো আমি এভাবে বুঝবো সিংহাসন এই শব্দটা দ্বারা সিংহকে বুঝায় নাকি আসনকে বুঝায়। যেহেতু সিংহাসন শব্দটা দ্বারা সিংহকে বোঝানো হয় না, আসনকে বোঝানো হয়, অর্থাৎ পরের পদটার অর্থই মেইন, পরের পদটার অর্থই প্রধান, সুতরাং এটা কর্মধারায়। হ্যাঁ, আর একটা সমাস আছে যার পরপদের অর্থ প্রধান থাকে, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তবে শিক্ষার্থীরা, তৎপুরুষ সমাসে মাঝখানে অধিকাংশ ক্ষেত্রে বিভক্তি আসে, অর্থাৎ অর্থের দিক দিয়ে বিভক্তি আসে। যেমন আমি যদি বলি রাজকন্যা, রাজার কন্যা, এখানে কন্যাকেই বোঝানো হয়েছে, কিন্তু মাঝখানের র এটা ষষ্ঠী বিভক্তি। এটা আমাদের আজকের আলোচনার বিষয় না, তারপরও কর্মধারায়ের সাথে তৎপুরুষের একটা জায়গাতেই মিল, সেটা হচ্ছে কর্মধারায়ও পরের পদের অর্থই প্রধান, তৎপুরুষেও পরের পদের অর্থই প্রধান।
তাই আমি একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। আগামী দিনের ক্লাসে দ্বিতীয় পর্বে যখন আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব, তখন অবশ্যই 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 এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো অধিকাংশ ক্ষেত্রে যখন আমরা দেখব কোন সমাসের পরের পদের অর্থই প্রধান, পরের পদের অর্থই এখানে প্রকাশ হচ্ছে, তখন আমরা বুঝবো এটা কর্মধারয় সমাস। আর কর্মধারয় সমাস এটাকে আবার প্রধান দুই ভাগ করে দেই আমি। যদিও অনেকে বিতর্ক করে বলবে যে কর্মধারয় সমাস তো 4 প্রকার, হ্যাঁ আমিও জানি 4 প্রকার, কিন্তু আগে দুইটা ভাগ করব। একটা ভাগ যে ভাগে প্রথম পদের সাথে পরের পদের তুলনা করা বোঝাবে, প্রথম পদের সাথে পরের পদের তুলনা করা বোঝাবে, তুলনীয় ভাগ। আর একটা অতুলনীয়, অর্থাৎ প্রথম পদের সাথে পরের পদের তুলনা বুঝাবে না। তো যদি প্রথম পদের সাথে পরের পদের তুলনা না বুঝায়, মধ্য পদলোপী কর্মধারয়। যদি প্রথম পদের সাথে পরের পদের তুলনা না বুঝায়, এটা মধ্য পদলোপী কর্মধারয়। যেমন সিংহাসন, মূল যে শব্দটা আমাদের প্রশ্নে থাকবে, আমরা বুঝি প্রথমে দেখব এটা সিংহাসন। এখানে সিংহের কোনো অর্থ বুঝায়নি, আসনের অর্থ বুঝাইছে। সিংহ যেহেতু বনের রাজা, রাজার আসন সিংহাসন, অর্থাৎ সিংহ এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু অরিজিনাল বোঝানো হয়েছে আসনটাকে। আর যেহেতু অরিজিনালি আসনটাকে বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে কর্মধারয় সমাস, কারণ পরপদের অর্থই মেইন, কর্মপদ পরপদের অর্থই মেইন। আচ্ছা, পরপদের অর্থ মেইন হলে এটা যেহেতু কর্মধারয়। এবার আমরা দেখব এখানে কি সিংহের সাথে আসনের তুলনা করা বুঝাইছে? সিংহটাকে আসনের মতো বা আসনটাকে সিংহের মতো এরকম কিছু বুঝাইছে? না, এরকম কিছু বুঝায় নাই। যেহেতু কারোর সাথে কারো তুলনা করা বুঝায় নাই, যেহেতু কারোর সাথে কারো তুলনা করা বুঝায় নাই, সুতরাং এটা অতুলনীয়, অর্থাৎ মধ্য পদলোপী কর্মধারয়। সুতরাং এটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে আমরা লক্ষ্য করি, যদি আমরা এভাবে বলি চন্দ্রমুখ, অর্থাৎ মুখ চাঁদের মতো। চাঁদের মতো, খুব সুন্দর মানুষকে আমরা সময় বলি, বাহ চাঁদের মতো মুখ যে তোমার, দেখতে বড় বেশ। যাই হোক, চন্দ্রমুখ অর্থাৎ মুখ চাঁদের মতো, অর্থাৎ যে সমাসে প্রথম পদের সাথে পরপদের তুলনা করা বোঝাবে, অর্থাৎ প্রথম পদের সাথে পরপদের তুলনা বুঝাবে, এটার মতো ওটা, এরকম সম্পর্ক বুঝাবে, সেটাই হচ্ছে তুলনীয় কর্মধারায়। এই তুলনীয় কর্মধারায় 3 প্রকার: রূপক কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়। রূপক, উপমান, উপমিত, এই 3টাকে আমাদের একটু আলাদা করার দরকার। রূপক, যার বাস্তব কোনো অস্তিত্ব নাই। আরেকভাবে বলতে গেলে যার প্রথম অংশটাকে স্পর্শ করা যায় না, দ্বিতীয় অংশটাকে স্পর্শ করা যায়, এটা রূপক। তবে আমি বেশি সাপোর্ট দিই এটাকে, যে যার বাস্তব কোনো অস্তিত্ব নাই। যেমন বলে যদি বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে সমুদ্র, দুঃখের সাগর। আচ্ছা, দুঃখ মানে কত দুঃখ? একেবারে সাগরের মতো দুঃখ। সাগর যত বিশাল, অত বিশাল তার দুঃখ, বিষাদ সিন্ধু। অর্থাৎ এখানে সাগরের সাথে তার দুঃখের পরিমাণটাকে তুলনা করা বুঝাইছে। কিন্তু দুঃখের সাগর কি দুনিয়ায় বাস্তব কোনো অস্তিত্ব আছে? দুঃখের সাগরের দুনিয়ায় বাস্তব কোনো অস্তিত্ব নাই। মন মাঝি মানে মনের মাঝি, মনের মতো মাঝি। এখানে মনের সাথে মাঝির তুলনা বুঝাইছে। মাঝিটা কার মতো? আমার মনের মতো। এমন মাঝির কি অস্তিত্ব আছে? অস্তিত্ব নাই। তাহলে যে শব্দগুলো আমাদের কাল্পনিক, যার বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায় না, এটা হচ্ছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারা যদি হয়, মাঝখানে আমরা ব্যাসবাক্য ভাঙানোর সময় একটা রূপ নিয়ে আসবো। রূপ অর্থাৎ আমরা দেখি কৃষ্ণ কালো বিষাদ সিন্ধু, তাহলে এটা কি বলবো? যেহেতু এটা রূপক প্রমাণিত হয়েছে, তখন লিখবো বিষাদ, মাঝখানে দিব রূপ, তারপর দিব সিন্ধু, বিষাদ সিন্ধু। এইবারে তাহলে আমাদের আর 2টা কর্মধারায় বাকি আছে, উপমান উপমিত। এটা বোঝার জন্য আমি বলি উপমান
মানে উপমান সম্মান। আর এটা বোঝার জন্য আমি বলি উপমান অর্থ উপমান সম্মান, আর উপমিত না বলে আমি বলি উপমিতা, অর্থাৎ বোঝার সহজের জন্য। খেয়াল করি আমরা, মান সম্মান এটা কারো নাম নাকি গুণ? অবশ্যই মান সম্মান একটা মানুষের গুণ। তো যে কর্মধারয় সমাসের ভিতরে অবশ্যই প্রথম পদের সাথে পরপদের তুলনা থাকা লাগবে এবং তার বাস্তব অস্তিত্বও থাকা লাগবে। অবশ্যই প্রথম পদের সাথে পরপদের তুলনা করা লাগবে এবং তার বাস্তব অস্তিত্ব থাকা লাগবে। আর যখন এই দুটো থাকবে তখন আমরা দেখব ওর ভিতরে কোনো গুণ আছে কিনা, অর্থাৎ দোষ গুণ প্রকাশ করে কিনা। যদি ওর ভিতরে কোনো বিশেষণ থাকে, কোনো দোষ গুণ বুঝায়, তখন সেটা হবে উপমান, কারণ উপমান সম্মান মানে গুণ আমি বলে দিছি। আর উপমিতা, মিতা আমরা জানি সাধারণত মেয়েদের নাম হয়, অর্থাৎ যদি ওর ভিতরে কোনো গুণ না থাকে, দুইটাই নাম পদ থাকে, দুইটাই নাম পদ থাকে, তাহলে ওটা হবে উপমিতা, অর্থাৎ উপমিত সমাস, উপমিত কর্মধারয় সমাস। আমরা একটু খেয়াল করি, কৃষ্ণ কালো, কৃষ্ণ কালো অর্থাৎ কৃষ্ণের মতো কালো। কৃষ্ণ কালো আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, ও সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। যাই হোক, কৃষ্ণ কালো, কৃষ্ণ কালো অর্থাৎ এটা কালো তার বিশেষণ। মেয়েটা কেমন? কালো। এখন কেমন কালো? কৃষ্ণ কালো। অর্থাৎ কৃষ্ণ একজনের নাম, কৃষ্ণের একটা বাস্তব অস্তিত্ব আছে, কালোরও বাস্তব অস্তিত্ব আছে। কিন্তু কৃষ্ণ কালো, কালো এখানে তার গুণ বুঝাইছে, সে কেমন কালো। যখন কৃষ্ণ কালো এই শব্দের মাঝে কৃষ্ণের মতো কালো এমন অবস্থা বুঝাইছে, একজনের সাথে একজনের তুলনা বুঝাইছে, কিন্তু কালো একটা গুণ, সুতরাং এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। আমরা একটা জিনিস খেয়াল করব, খুব খেয়াল, উপমান হোক বা উপমিত হোক, মনে রাখতে হবে এখানে ন্যায় শব্দটা আনবো, আর ন্যায় শব্দটা ভাঙানোর সময় সব সময় মাঝে দিব। কেউ ভুল বুঝবেন না, আগে পুরোটা শোনেন। সব সময় ন্যায় শব্দটা আগে মাঝে দিয়ে ভাঙাবো, তাহলে আমাদের ভাঙাতে সহজ হবে। যেমন কৃষ্ণ কালো, আমি লিখব কৃষ্ণের ন্যায় কালো। আবার চন্দ্রমুখ, আমি লিখব চন্দ্রের ন্যায় মুখ। তবে চন্দ্র এটা একটা নাম, মুখ এটা একটা নাম, যেহেতু দুটো নাম, কোনো গুণ নাই, তাহলে এটা হচ্ছে উপমিত। আর উপমিত যখন হবে তখন এই পরপদটা পরে দেয়া যাবে না, ভাঙাবো এভাবে, কিন্তু পরপদটা সবসময় মনে রাখবো, উপমিততে পরপদটা আগে চলে আসে। উপমিততে পরের পদটা, পরপদটা আগে নিয়ে আসবে। যেমন সিংহ পুরুষ, সিংহ একজন নাম, সিংহ একটা নাম, পুরুষও একটা নাম। যেমন সিংহ পুরুষ, সিংহ একটা নাম, পুরুষও একটা নাম। তো এই সিংহ পুরুষের ভিতরে দুটোই নাম, এবং এই পুরুষকে তুলনা করা হয়েছে সিংহের সাথে, তার বীরত্বে, তার শৌর্যে, বীর্যে সে সিংহ, তার বীরত্বে সে সিংহের মতো, এজন্য তাকে বলা হয়েছে সিংহ পুরুষ। আর যেহেতু এই পুরুষকে তুলনা করা হয়েছে সিংহের সাথে, সুতরাং এটা কর্মধারয় সমাসের ভিতরেই, কারণ পুরুষই এখানে মেন, সিংহটা মেন না। কর্মধারয় সমাসের ভিতরে এবং একজন একজনের তুলনা হয়েছে, তাহলে এটা উপমান হতে পারে, উপমিত হতে পারে, আবার রূপকও হতে পারে। কিন্তু সিংহের বাস্তব অস্তিত্ব আছে, পুরুষের বাস্তব অস্তিত্ব আছে, সুতরাং এটা কখনোই রূপক হওয়া সম্ভব নয়। সুতরাং এটা কখনোই রূপক হওয়া সম্ভব নয়। আচ্ছা, যদি এটা রূপক না হয় তাহলে উপমান বা উপমিত। সিংহ একটা নাম, পুরুষ একটা নাম, সুতরাং এটা উপমিত। এবং সিংহ এবং পুরুষের ভিতরে যেহেতু তুলনা বুঝাইছে, এটা উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয়ের ক্ষেত্রে যখন আমরা ভাঙাবো সিংহ পুরুষ, তো আমরা লিখবো সিংহের ন্যায় পুরুষ, কিন্তু পুরুষ যেহেতু এটা উপমিত, পুরুষ শব্দটা আগে নিব, অর্থাৎ পুরুষ সিংহের ন্যায়। অনেকে ভুল করে তো এখানে এভাবে লিখতে পারে। আমরা যদি বলি, অনেকে বলে থাকে যে উপমিততে ন্যায় শব্দটা পরে আসে। হ্যাঁ, আমিও তো দেখি ন্যায় শব্দটা তো পরেই আসছে, ঠিক আছে, কিন্তু আমি যদি এটা এরকম বলতাম চন্দ্র মুখের ন্যায়, তাহলে তো ন্যায়টা পরে গেল। শিক্ষার্থীদের ভাঙানোতে আমার মতে একটু জটিলতা বোধ করা লাগতেও পারে। যেমন বলবো চন্দ্র মুখের ন্যায়, তো ন্যায় তো সেই শেষেই গেল,
কিন্তু না, ন্যায়টা মাঝখানে রেখেই ভাঙাবো। চন্দ্রের ন্যায় মুখ, চন্দ্রটা মুখের ন্যায় না, এই মুখটা হচ্ছে চাঁদের ন্যায়, অর্থটা এমন। অর্থাৎ চন্দ্রের ন্যায় মুখ দিয়ে মুখ শব্দটা আগে নিয়ে আসছি। একইভাবে সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, পুরুষ শব্দটা আগে আনবো কারণ এটা উপমিত। তাহলে পুরুষ সিংহের ন্যায়, ন্যায় লাস্টে চলেই যাবে, কিন্তু আমি ভাঙানোর সময় যদি মাঝখানে ন্যায় রেখে ভাঙাতে চাই, ভাঙাই, আমি ভাঙানোর সময় যদি মাঝখানে ন্যায় শব্দটা রেখে ভাঙাই, সেক্ষেত্রে আমার ভাঙানোতে প্রত্যেকবার সহজ হয়ে যাবে, এবং আমার এই ভাঙানো যখন সহজ হবে আমি বুঝবো এটা উপমিত, পরপত্রটা আগে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল। যাই হোক, এবার আসেন মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্মধারায় আমি বলছি আগের পদ পরপদের কোনো তুলনা বুঝাবে না। যখন তুলনা বুঝাবে না, মাঝখানে রূপ বা ন্যায় আনা যাবে না, মত আনা যাবে না, মাঝখানে আলাদা একটা বিশেষায়িত শব্দ আসবে যেটা এর অর্থ প্রকাশ করে। সিংহাসন, এটা কি সিংহের আসন? এখানে কি সিংহ বসে? না, এখানে সিংহ বসে না, সুতরাং এটা সিংহের আসন বলা যাবে না। যেহেতু এটা সিংহের আসন বলা যাবে না, তাহলে এটা এমন একটা আসন যেখানে সিংহটা প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ চিহ্নিত করা হয়েছে, এজন্য এখানে লেখা হয়েছে সিংহ চিহ্নিত আসন। সাহিত্য সভা, সাহিত্য সভার মূল জিনিসটা কি? সাহিত্য নাকি সভা? এটা একটা আলোচনা সভা, কিন্তু আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাহিত্য। আবার বুঝুন, আলোচনার বিষয়বস্তু হচ্ছে সাহিত্য, অর্থাৎ সাহিত্য বিষয়ক সভা। বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক মেলা, কারণ এখানে মেলাই মেন, বিজ্ঞানটা মেন না। আর এই বিজ্ঞান মেলার ভিতরে যেহেতু মেলাই প্রধান, তাই কর্মধারায়, এবং এটা কারোর সাথে কারো তুলনা বুঝায় নাই, তাই এটা মধ্যপদলোপী কর্মধারায়। আর মধ্যপদলোপী কর্মধারায় তো মাঝখানে একটা আলাদা বিশেষ পদ নিয়ে আসতে হবে, এ হচ্ছে মূল কথা। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমাদের সমাসের ক্লাসটা দেখার জন্য। পরবর্তী দিন আমাদের সমাসের দ্বিতীয় পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।